আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েল থেকেই চোরাই পথে গাজায় অস্ত্র যায়, গাজা যুদ্ধে পরাজিত হয়েছেন নেতানিয়াহু, মন্তব্যে মিশর। হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন। ডক্টর ইউনুসকে 92 জন নোবেল জয়ী সহ 198 বিশ্ব নেতার সমর্থন। ভারতীয় সেনাদের বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করতে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। হ্যারিসের হাসিতে মুগ্ধ পুতিন, চাইলেন জয়। সরবরাহকারী ভারতীয় কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল, ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধে যে আদেশ দিল ভারতের আদালত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধে পরাজিত হয়েছেন নেতানিয়াহু, এমন দাবি করেছেন মিশরের শীর্ষ কর্মকর্তা। তিনি আরো বলেন, ইসরায়েল থেকেই চোরাই পথে গাজায় অস্ত্র যায়। নেতানিয়াহু এ চোরাচালান ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এছাড়া নেতানিয়াহু নিজেই ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্ত্র সরবরাহ করছে যেন সেখানকার ফিলিস্তিনিদের উপর হামলাকে বৈধতা দেওয়া যায়। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতে 10 মাস ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গত বছরের অক্টোবর থেকে গাজায় স্থল হামলা শুরু করে তারা। তবে গাজা থেকে হামাসকে এখনো নির্মূল করতে পারেনি ইসরায়েলি সেনারা। হামাস এখনো গাজার বিভিন্ন জায়গায় তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, মিশর গাজায় অস্ত্র চোরাচালান বন্ধ করতে পারেনি। এই কারণে হামাস এত অস্ত্র গোলা বারুদ জড়ো করতে পেরেছে। তবে মিশরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যম আল কাহিরা আল ইকবারিয়াকে বলেছেন, নেতানিয়াহু যুদ্ধে পরাজিত হয়েছেন, তিনি তার লক্ষ্য অর্জন করতে পারেননি। এই কারণে এখন ব্যর্থতার দায় অন্য দেশের উপর চাপাচ্ছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু দাবি অবাস্তব। গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন অন্য দেশের উপর দায় চাপানোর চেষ্টা করছেন তিনি। এই কর্মকর্তা আরো বলেছেন, গত কয়েক মাসে পরিষ্কার হয়ে গেছে নেতানিয়াহু জিম্মিদের উপরে নিজের স্বার্থ দেখেছেন। গাজা থেকে তাদের ফিরিয়ে আনার বিষয়টিকে তিনি পরোয়া করেন না। সূত্র টাইমস অফ ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় মজলুম এবং ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে তাদের বীর যোদ্ধারা এইন ইয়াকুব, গাতুন, ইয়াহিয়াম নামক অবৈধ বসতিগুলোতে কয়েকটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে গত সোমবার থেকে। হিজবুল্লাহর গোলান্দাজ ইউনিট আদাসার পার্বত্য অঞ্চলে ইসরায়েল সেনা সমাবেশের উপর গোলাবর্ষণ করেছে বলেও পার্স টুডে খবর দিয়েছে। এছাড়াও হিজবুল্লাহ সেনারা সোমবার অধিকৃত শাবাক হামার অঞ্চলে জেবেদিন এলাকায় ও আর রামশা এলাকার কাফার সুবা পাহাড়ে অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মিডিয়া জানিয়েছে, এইন ইয়াকুব বসতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীও জানিয়েছে, ব্লু ল্যাগুন নামের ইসরায়েলগামী একটি জাহাজে সফল হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এই জাহাজটির উপর। গাজায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার উপর ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ইয়েমেন এই ধরনের হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছেন তিনি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 নোবেল জয়ী সহ 198 জন বিশ্ব নেতা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থনও জানিয়েছেন তারা। গেল বুধবার এই সংক্রান্ত একটি বিবৃতি যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন পোস্টের পুরো পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। বিশ্ব নেতারা বলেন, বাংলাদেশের অন্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক এবং শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানাচ্ছেন। এই শক্তি স্বৈরাচার হটিয়ে আসার জন্ম দিয়েছে। বিবৃতিতে স্বাক্ষরদাতারা বলেন, অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত পুরো দেশের, বিশেষ করে দেশের সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করার জন্য মুক্ত হতে দেখে তারা উচ্ছ্বসিত। এই কাজ তিনি 6 দশক ধরে অত্যন্ত জোরে সোরে ও সাফল্যের সঙ্গে করে আসছেন। তারা বলেন, একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে তারা যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত। কারণ এই বিষয়ে অধ্যাপক ইউনূস বারবার তাদের কাছে আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি এবং গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকেও সাধুবাদ জানান বিশ্ব নেতারা।
সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেছেন তিনি। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে বক্তব্য দেন রাজনাথ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজনাথ সেনাবাহিনীর কর্মকর্তাদের বলেছেন, এসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছুর মোকাবেলায় প্রস্তুত থাকুন। তিনি আরও বলেছেন, ভারত চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। রাজনাথ কনফারেন্সে দাবি করেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ, আর এই শান্তি বজায় রাখতে তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পালানোর বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নেয় ভারত। শেখ হাসিনা যখন দিল্লিতে পৌঁছান তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন শেখ হাসিনা। তার আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এছাড়া নেওয়া হয়েছিল বড় বড় প্রকল্প। যখন হাসিনার পতন হয় তখন এসব প্রকল্প নিয়ে চিন্তায় পড়ে যায় দেশটি। তবে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কমলা হ্যারিসের জয় চাই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডোনাল্ড ট্রাম্পের বদলে হ্যারিসকে পছন্দ করার কারণ হিসেবে তার সংক্রামক হাসির কথা উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে জয়ী দেখতে চাওয়ার বিষয়ে এমন বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন পুতিন। রুশপন্থী প্রচারণা চালিয়ে নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার কথিত বেআইনি পরিকল্পনার ঘটনায় রাশিয়ার গণমাধ্যমের 2 নির্বাহীকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করার একদিন পর পুতিন এই বিদ্রূপণাত্মক মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনী দৌড় থেকে জো বাইডেন সরে যাওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন বলেছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে বেশি পছন্দ করেন, কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন পুরনো স্কুলের রাজনীতিবিদ, যাকে আগেই অনুমান করা যায়। তবে মস্কো প্রকৃতপক্ষে ট্রাম্পের জয় চায় বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে, কারণ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থনের ক্ষেত্রে ট্রাম্প খুব বেশি প্রতিশ্রুতিশীল নন। এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে রাশিয়ার দূরপ্রাচ্যের একটি অর্থনৈতিক ফোরামে পুতিন বলেছেন, এটা আমেরিকান জনগণের পছন্দ। এর পরপরই তিনি বলেছেন, হ্যারিসের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেন তার সমর্থকদের আহ্বান জানিয়েছে। আমরাও তাই করব, আমরা তাকে সমর্থন করব। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের সময় অনুষ্ঠানের উপস্থাপক ও পুতিন উভয়কে হাসতে দেখা যায়। এই সময় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছ থেকেও সাধুবাদ পান তিনি। হ্যারিস সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গির বিষয়ে পুতিন বলেন, তিনি অত্যন্ত খোলা মনে এবং সংক্রামকভাবে হাসেন যে এর অর্থ তার সবকিছুই ঠিক আছে। রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, এর অর্থ সম্ভবত তিনি রাশিয়ার বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকবেন। বিপরীতে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অন্য যে কারো চেয়ে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিন বলেন, তবে চূড়ান্ত পছন্দ আমেরিকান জনগণের। আমরা তাদের পছন্দের প্রতি শ্রদ্ধা জানাবো। সূত্র রয়টার্স। দখলদার ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী ভারতীয় কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স না দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। বুধবার বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ ও চেরিল ডিসুজার মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশনটি দাখিল করা হয়। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দ এবং তেহরান ভিত্তিক পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার দেব মুখার্জি, কূটনীতিবিদ অশোক কুমার শর্মা, সাবেক কেন্দ্রীয় আমলা মীনা গুপ্তা, অর্থনীতিবিদ যোদ্রেজ, শিক্ষাবিদ অচিন বিনায়ক, সমাজকর্মী হর্ষ মন্দার, নিখিল দে, ফিরোজ মিঠি বুয়ালা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ভারতীয় নাগরিক এই পিটিশন দাখিল করেন। পিটিশনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের চলমান রপ্তানি ভারতের সংবিধানের 14 এবং 21 অনুচ্ছেদ লঙ্ঘন করছে, যেখানে সমান অধিকার এবং জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করে আরো বলা হয়েছে, ভারতের উচিত অবিলম্বে ইসরায়েলকে দেওয়া সাহায্য স্থগিত করা, বিশেষ করে সামরিক সরঞ্জাম সহ অন্যান্য সামরিক সহায়তা। গণহত্যা সনদ, আন্তর্জাতিক মানবিক আইন বা সাধারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে এই সামরিক সহায়তা ইসরায়েলের সুবিধা করে দিচ্ছে। সুতরাং এই সহায়তা বন্ধ রাখা উচিত। ইসরায়েল যাতে ইতিমধ্যেই দেওয়া সরবরাহ ব্যবহার করে গণহত্যা চালাতে না পারে বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে না পারে, সেদিকেও ভারতের বিশেষভাবে খেয়াল রাখা উচিত বলেও জানান আবেদনকারীরা। একটি দেশ যাতে অন্যের উপরে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ সংঘটিত করতে না পারে উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, তা দেখার জন্য যে নির্দিষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে সেই আইন মোতাবেকও ভারত এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে না। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েল থেকেই চোরাই পথে গাজায় অস্ত্র যায়, গাজা যুদ্ধে পরাজিত হয়েছেন নেতানিয়াহু, মন্তব্যে মিশর। হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন। ডক্টর ইউনুসকে 92 জন নোবেল জয়ী সহ 198 বিশ্ব নেতার সমর্থন। ভারতীয় সেনাদের বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করতে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। হ্যারিসের হাসিতে মুগ্ধ পুতিন, চাইলেন জয়। সরবরাহকারী ভারতীয় কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল, ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধে যে আদেশ দিল ভারতের আদালত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।